সরবরাহ ঘাটতিতে রাতভর রাজধানীতে জ্বালানি সংকট। আজ পাম্পগুলোয় তেল পৌঁছালে স্বাভাবিক হওয়ার প্রত্যাশা। বাঘাবাড়ি ডিপোতে পাল্টাপাল্টি অভিযোগ। তেল দিচ্ছে না, ধরেন যে 10টা এজেন্ট থাকলে 2জনের দিচ্ছে, আর 8জনই পাচ্ছে। কনজিউমার লেভেলে যারা কনজিউম করছেন ওনারা একটু বেশি করে নিয়ে স্টক করে রাখছে। যৌথ বাহিনীর আগ্রাসনে ইরান লেবাননে 3000 ছাড়ালো প্রাণহানি। আলোচনার সম্ভাবনায় গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলা পরিকল্পনা 10 দিন পেছালো ট্রাম্প। অন্তর্বর্তী সরকারের সাথে যুক্তরাষ্ট্রের হওয়া চুক্তি নিয়ে সংসদে আলোচনার পরামর্শ বিশ্লেষকদের। পর্যালোচনা চলছে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। প্রত্যেকটা চুক্তি আমাদের বাংলাদেশের স্বার্থ রক্ষা করে আমরা বাস্তবায়নে যাব এবং বাস্তবায়নে যাওয়ার আগে অবশ্যই এটা নিয়ে আলোচনা হবে। সংসদে কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করতে চায় জামায়াত। তুলে ধরবে জনপ্রত্যাশা, বর্জন করবে জুলাই চেতনা বিরোধী সিদ্ধান্ত। জুলাই চেতনার বিরুদ্ধে অবস্থান করে অবশ্যই আমরা তার প্রতিবাদ করব। যদি সরকার জনগণের বা জনস্বার্থের বিপক্ষে গিয়ে কাজ করে তাহলে এক্ষেত্রে সংসদে প্রতিবাদ করব, গঠনমূলক এবং দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা রাখব। দীর্ঘদিন পর হাম ও গুটি বসন্তের প্রাদুর্ভাব। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। অসচেতনতা আর টিকার বুস্টার ডোজ না দেয়াকে দুষছেন চিকিৎসকরা। ইনফোর্সমেন্ট বা বুস্টার ডোজ দেওয়া হয় 5 বছর পর পর। এটা ওই সময় পড়ে গেছিল 2024-এর শেষের দিকে বা 25-এ। এইটাও একটা কারণ। প্রথমে এখানে 2টা বিচির মতন আমরা বুঝছি যে মশায় কামড় দিছে। এই হাসপাতালে আইছি শনিবার দিন। আসার দিন অবস্থা অনেক খারাপ ছিল, কিন্তু এখন ভালো হয়েছে। দৌলতদিয়া বাস ডুবির ঘটনায় তৃতীয় দিনের মতো চলছে তল্লাশি অনুসন্ধান। সৌম্য অন্তি দম্পতির বাড়িতে আহাজারি হাহাকার। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলাম, এবার বিস্তারিত সংবাদ। সরবরাহ সংকটে বৃহস্পতিবার রাতভর জ্বালানি তেল দেওয়া বন্ধ রাখে রাজধানীর প্রায় সবগুলো ফিলিং স্টেশন। শহরে একের পর এক ফিলিং স্টেশন ঘুরেও মেলেনি জ্বালানি। পাম্পগুলোতে ঝুলছে তেল নেই সাইনবোর্ড। সরবরাহ বন্ধ থাকায় বিপাকে মোটরসাইকেল আর ব্যক্তিগত গাড়ি চালকরা। অনেকেই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলেন, কিন্তু ফিরেছেন খালি হাতে। পাম্প মালিকরা বলছেন মজুদ ফুরিয়ে যাওয়ায় সাময়িকভাবে বিক্রি বন্ধ রাখতে হয়েছে। আজ ডিপো থেকে তেল পৌঁছালে আবারও স্বাভাবিক হবে কার্যক্রম। তবে গ্রাহকদের কণ্ঠে ক্ষোভ। সংকট নিরসনে সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান তাদের। হেমায়তপুর থেকে পুরো ঢাকা শহর রাত 12টার পরে বের হয়েছে, পুরো ঢাকা শহর রাউন্ড মারতেছে, কোথাও তেল পাচ্ছি না। সবাই বলে তেল, আমাদের সরকার থেকে বলতেছে আমাদের দেশের তেল অফুরন্ত তেল আছে, কোনো তেলের ঘাটতি নেই, কিন্তু আমরা তো তেল পাইতেছি না। তেল না পাই তো গ্যাসের কতক্ষণ গাড়ি চালান যায়? এক ট্যাঙ্কি গ্যাস হলে 60 কিলো চলে। সমাজের একজন ন্যূনতম মানুষ হিসেবে তো আমরা তো দাবি করতে পারি চলার জন্য যে একটু তৈল পাইতে পারি, বলেন। তারা বলতেছে না, এখন এর জবাব কে দেবে? ছুটির দিন বাদে সপ্তাহের 5 দিনই সরগরম সিরাজগঞ্জের বাঘাবাড়ি অয়েল ডিপো। সকাল থেকে বিকাল পর্যন্ত ডিপোর সামনে ভিড় থাকে ট্যাঙ্ক, লরি চালক, পাম্প মালিক আর এজেন্টদের। তবে প্রত্যেকেরই অভিযোগ ডিপো থেকে চাহিদা মোতাবেক তেল দেয়া হচ্ছে না। কেন প্রয়োজন অনুযায়ী জ্বালানি সরবরাহ হচ্ছে না সে বিষয়ে কথা বলতে নারাজ ডিপো কর্তৃপক্ষ। ইউএনওর দাবি ভোক্তা পর্যায়ে অতিরিক্ত তেল নিয়ে মজুত করা হচ্ছে। সিরাজগঞ্জ শাহজাদপুরের বাঘাবাড়ি অয়েল ডিপো। এখান থেকেই উত্তরাঞ্চলের 16 জেলা সহ মোট 20 জেলায় সরবরাহ করা হয় জ্বালানি তেল।
ডিপোর সামনে ট্যাঙ্ক লরির ভিড় চোখে পড়ার মতন। বন্ধের দিন বাদে এই চিত্র নিত্যদিনের। লরি চালকরা আক্ষেপ করে জানালেন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও চাহিদা অনুযায়ী তেল মিলছে না। আমাদের গাড়ি আগে আসছে, সবাই তেল পাইছে, এখন তেল পাচ্ছে না। ধরেন বগুড়াতে লিস্ট দেয়, আমাদের এলাকার গাড়িগুলো, অনেক গাড়িগুলো বসে থাকে, ড্রাইভার হেল্পারদের সংসারই চলছে। এটা সব এজেন্টের মাধ্যমে কিন্তু আমরা তেল তৈরি করছি, যার কারণে এজেন্টের কিন্তু তেল খুব সীমিত দেওয়া হচ্ছে, মানে দেওয়াই হচ্ছে না বলতে গেলে। একই অভিযোগ পাম্প মালিকদেরও। বলেন, গ্রাহকদের সন্তুষ্ট করতে প্রতিদিনই গলদঘর্ম হতে হচ্ছে। ডিপো থেকে জ্বালানি দেওয়ার আশা দিলেও আদতে যতটুকু তেল দিচ্ছে তা অপ্রতুল। কেউ আবার অভিযোগ করছেন, এজেন্টদের বেশি জ্বালানি দেওয়া হচ্ছে। 4 তারিখের মাত্র 1 গাড়ি তেল দিছে। বারবার আমি প্রতিবেদন দিচ্ছি, ইন্ডিয়ান দিচ্ছি, খালি আমাকে আশায় দিচ্ছে দিব দিব দিব, আমি পাচ্ছি না। আগে আমি তেল পাইতাম হয়তো সপ্তাহে 2 গাড়ি 3 গাড়ি বিক্রি হতো, এখন চাহিদা বেশি হচ্ছে 5 গাড়ি লাগবে, কিন্তু আমাকে সপ্তাহে হাফ গাড়ি তেল দিয়ে এখন 10-15 তেল দেয়নি। কৃষকরা গালাগালি পারে, পরিবহন সেক্টর গালাগালি পারে, আমরা তখন ট্যাঙ্কি খুলে দেখা দেই যেখানে তেল আছে কিনা আছে, আমরা নিজেরা দ্বারা থেকে তাদের দেখা দিই, তারা আমাদের পর গালাগালি করে তারা চলে যায়। তবে এজেন্টরাও একই সুরে সুর মেলালেন। তাদেরও কথা, ডিপো থেকে বেশিরভাগই তেল পাচ্ছেন না। হাতে গোনা কয়েকজন যা পাচ্ছেন তাতে চাহিদা মেটে না। আমরা এজেন্ট মানে বিভিন্ন জায়গায়, উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় কৃষক করে তেল পৌঁছা দেয়, আমরা তার পাম না, আমরা এজেন্ট। তাহলে আমরা এজেন্টে যদি তেল না দিয়ে যদি কৃষক কীভাবে বাঁচবে, কৃষক কীভাবে আবাদ করবে? আবাদ না করলে তো আমরা কৃষকের ঘরে তেলও পৌঁছাতে পারতেছি না, আমরা দিলেছি না আমরা পৌঁছাবো। কৃষক তেল কম পাচ্ছে তো এখন তো তেল পাচ্ছে না কৃষক, যেভাবে দেওয়ার কথা সেভাবে তো দিচ্ছে না। তেল ধরেন পামালা করে খালি তেল দিচ্ছে, কৃষক করে তেল দিচ্ছে না। তেল দিচ্ছে না, ধরেন যে 10টা এজেন্ট থাকলে 2জনে দিচ্ছে, আর 8জনই পাচ্ছে না। না পাওয়ার কারণে তেলের সংকট দেখাচ্ছে, হচ্ছে তেলকে পাওয়া যাচ্ছে না, তেল বিদেশ গন্ডগোল লাগছে, তেল আসতেছে। কেন চাহিদা অনুযায়ী তেল দেওয়া হচ্ছে না এই বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি ডিপো কর্তৃপক্ষ। উপজেলা নির্বাহী কর্মকর্তা বললেন, গত বছরের চেয়ে এবার লিফটিং বেশি। 2025 সালে মার্চ মাসে যে পরিমাণ লিফটিং ছিল সেই অনুযায়ী কিন্তু এবারে ফিলিং স্টেশনগুলোকে দেওয়া হচ্ছে। তো ওনারা যেটা বলছেন যে গতবারের যে লিফটিংটা ছিল তার চেয়ে কিন্তু এবারে লিফটিংটা ওভার হয়ে গেছে। তো একটা জিনিস একটু আমরা মানে আমাদের কাছে মনে হচ্ছে যে কনজিউমার লেভেলে যারা কনজিউম করছেন ওনারা হচ্ছে একটু বেশি করে নিয়ে স্টক করে রাখছে। দ্রুতই চট্টগ্রাম বন্দর থেকে বাঘাবাড়ী বন্দরের উদ্দেশ্যে 11টি তেলবাহী জাহাজ রওনা করার কথা রয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। এবার আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইরান। বৃহস্পতিবারও কয়েক দফায় রাজধানী সহ একাধিক শহরে মিসাইল ছোড়ে রেভলিউশনারি গার্ড। একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে, আহত বেশ কয়েকজন। এছাড়া অন্যান্য শহরগুলোতেও মিলছে ক্ষয়ক্ষতির খবর। সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতেও মিসাইল ড্রোন হামলা চালিয়েছে ইরান। এদিকে ইরান জুড়ে আগ্রাসন চালিয়ে যাচ্ছে যৌথ বাহিনী। পূর্বাঞ্চলে মিলেছে বিস্ফোরণের খবর। ইস্পাহানের একটি কারখানা ব্যাপক ক্ষতিগ্রস্ত। এছাড়া লেবাননের বৈরুত সহ দক্ষিণাঞ্চলেও ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে আইডিএফ। যৌথ বাহিনীর চলমান আগ্রাসনে ইরান ও লেবাননে প্রাণহানি ছাড়িয়েছে 3000। ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোয় সম্ভাব্য হামলা আরও 10 দিনের জন্য পিছিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি, ইরান সরকারের অনুরোধে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি, যা 6 এপ্রিল রাত 8টা পর্যন্ত বহাল থাকবে। তেহরানের সাথে সম্ভাব্য চুক্তি নিয়েও আলোচনা চলছে। পোস্টে সেই দাবিও করেন ট্রাম্প। তবে ইরানের পক্ষ থেকে মেলেনি অনুরোধের কোনো নিশ্চয়তা। এর আগে 2 দফায় দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে মার্কিন হামলা স্থগিতের কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েলি হামলায় ইরানের নৌবাহিনীর প্রধান আলী রেজা তাতসুইরি নিহত হয়েছেন। বৃহস্পতিবার এমন দাবি করেছে তেল আবিব। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ দেন এই বিষয়ক বিবৃতি। অবশ্য ইরানের তরফ থেকে নিশ্চিত করা হয়নি তার মৃত্যুর খবর। 2018 সাল থেকে আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি। চলমান যুদ্ধে হরমুজ প্রণালী অবরোধেও ছিল তার কৌশলগত ভূমিকা। গতকাল ইরানে অভিযান চালিয়ে আমরা আইআরজিসির নৌবাহিনীর কমান্ডারকে নির্মূল করেছি। ইরানের শেষ শীর্ষ নেতাকে হত্যা করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। এটি আমাদের ও আমাদের মিত্র যুক্তরাষ্ট্রের মধ্যকার সহযোগিতার আরও একটি জ্বলন্ত উদাহরণ।
হরমুজ প্রণালী এবং পারস্য সাগরে আধিপত্য বিস্তারের কারণে আলোচিত ইরানের নৌবাহিনী প্রধান আলীরেজা তানসিরি দায়িত্ব গ্রহণের পর ৮ বছরে তার নেয়া ভিন্নধর্মী কৌশলের কারণে অপ্রতিরোধ্য ইরানের নৌবাহিনী ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের পাশাপাশি উপকূলে মিসাইল এবং টর্পেডোবাহী নৌযান মোতায়েন করেন, যা আন্তর্জাতিক জলসীমায় শত্রুদের জন্য বড় চ্যালেঞ্জ। 2016 সালে আন্তর্জাতিক সমুদ্র সীমা থেকে 10 মার্কিন নৌসেনাকে আটক করে ইরানের নৌবাহিনী, যা নিয়ে তোলপাড় হয় বিশ্ব রাজনীতিতে। ওই ঘটনাকে ইরানের কাছে মার্কিন বাহিনীর আত্মসমর্পণ আখ্যা দেন তৎকালীন নৌ কমান্ডার আলীরেজা তানসিরি। মূলত তারপর থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের টার্গেটে পরিণত হন এই সমরবিদ। 2018 সালে নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পান আলীরেজা তানসিরি। দায়িত্ব পেয়েই ইরানের নৌবাহিনীর কৌশলগত বড় পরিবর্তন আনেন তিনি। ইরানের নৌবাহিনীর গতানুগতিক বড় জাহাজের পরিবর্তে দ্রুতগামী ছোট ছোট স্পিডবোট এবং আধুনিক ড্রোন নির্মাণে জোর দেন এই নৌ কমান্ডার। বোটগুলোতে সংযুক্ত করেন ক্রুজ ও অ্যান্টিশিপ মিসাইলের মতো জাহাজ বিধ্বংসী সব ক্ষেপণাস্ত্র। ইরানের নৌবাহিনীকে একটি অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত করার ক্ষেত্রে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি, যা পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর জন্য হয়ে দাঁড়ায় এক বড় ধরনের চ্যালেঞ্জ। হরমুজ প্রণালীর উপর ইরানের একচ্ছত্র আধিপত্য বিস্তারেও তার ছিল ব্যাপক অবদান। সমুদ্রের গভীরে উন্নত প্রযুক্তির স্মার্ট মাইন স্থাপন ও রাডার ফাঁকি দিতে সক্ষম এমন সব ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম তৈরিতেও বিশেষ গুরুত্ব দিয়েছিলেন তিনি। মধ্যপ্রাচ্য ইস্যুতে পশ্চিমাদের হস্তক্ষেপের বিরুদ্ধেও বরাবরই তার ছিল কঠোর অবস্থান। ইরানের কৌশলগত ও সামরিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে অত্যন্ত প্রভাবশালী ও বিপজ্জনক ব্যক্তি হিসেবে বিবেচনা করত পশ্চিমারা, যার জেরে প্রথম মেয়াদে ক্ষমতায় এসে 2019 সালে ডোনাল্ড ট্রাম্প ও 2023 সালে জো বাইডেন সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করেন কমান্ডার আলীরেজা তানসিরির উপর। 1962 সালে ইরানের বুশেহর শহরে জন্মগ্রহণ করেন আলীরেজা তানসিরি। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। আবারও দেশের খবর। অন্তর্বর্তী সরকারের সময় যুক্তরাষ্ট্রের সাথে সই হওয়া চুক্তি নিয়ে সংসদে আলোচনার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। তারা বলছেন, চুক্তি বাতিল না করলেও বাস্তবায়নের সময়সীমা এবং ওয়াশিংটনের সাথে আরেকটু আলাপ আলোচনা করতে পারে নির্বাচিত সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানালেন, চুক্তিটি পর্যালোচনা করা হচ্ছে, সংসদ বা বাইরে যে কোনো জায়গায় হতে পারে আলোচনা। মাহফুজ মিশুর রিপোর্ট। সংসদ নির্বাচনের মাত্র 3 দিন আগে 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা এআরটি সই করে বাংলাদেশ। এতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রপ্তানিতে শুল্ক কমে দাঁড়ায় 19%। বিপরীতে দেশটি থেকে তুলা ও বোয়িং আমদানি সহ নানা শর্ত যুক্ত হয়। যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনো দেশ থেকে পণ্য আমদানিতে নিয়ন্ত্রণের কথাও আছে চুক্তিতে। নির্বাচিত সরকার দায়িত্ব নেয়ার 2 সপ্তাহের মধ্যে ঢাকা সফর করেন দক্ষিণ এশিয়ার দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। সফরেও ঘুরে ফিরে আসে চুক্তি বাস্তবায়ন প্রসঙ্গ। পল কাপুরের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ক্ষমতাসীন ও বিরোধী দলের সম্মতিতেই সই হয়েছিল এই চুক্তি। ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রধান দুটি দলের প্রধানের সঙ্গে নির্বাচনের আগেই কথা বলেছিল এবং তারাও এতে সম্মতি দিয়েছিলেন। চুক্তিটি চূড়ান্ত অনুমোদনে 60 দিনের সময়সীমা নির্ধারিত। মধ্যপ্রাচ্য সহ বর্তমান বাস্তবতায় এই সময় বাড়ানো এবং চুক্তি নিয়ে সংসদে আলোচনা করা যায় কিনা সেই পরামর্শ দিচ্ছেন অনেকে। এই যে 60 দিনের যে বাধ্যবাধকতা আছে, এটাকেও আমরা বাড়ানোর জন্য তাদেরকে অনুরোধ করতে পারি। সেই সুযোগ তো আমি মনে করি আমাদের সামনে আছে, দুই পক্ষের সামনেই আছে। তবে যেহেতু বিষয়টা আমাদের জাতীয় স্বার্থের সাথে সম্পৃক্ত, অন্যান্য দেশের সাথে আমাদের সম্পর্কের মৌলিক ভিত্তিগুলোর সাথে সম্পৃক্ত, সেহেতু এটা পার্লামেন্টে আলাপ আলোচনাটা হওয়া খুব জরুরি বলে আমি মনে করছি। কিছু ক্লজ আছে যেটা বাংলাদেশের যে নীতি প্রণয়নের স্বাধীনতা সেটার সাথে স্ববিরোধী, বা বাংলাদেশের যে গ্লোবাল কোঅপারেশনের যে ফ্লেক্সিবিলিটি এবং স্বাধীনতা সেটার সাথে কনফ্লিক্টিং। ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশনের মাধ্যমে কিছু ক্লজ রিওপেন এবং রিনেগোশিয়েট করা, সেটা আসলে পার্লামেন্টের আলোচনার মাধ্যমে সলভ করা যাবে না। সলিউশনটা হবে আমেরিকার সাথে ডিপ্লোম্যাটিক এনগেজমেন্ট। আমি প্রতিটি মাননীয় সদস্যকে আন্তরিক রমজানে মাত্র 2 দিনের জন্য বসেছিল জাতীয় সংসদের অধিবেশন। আসছে রোববার আবার শুরু হচ্ছে সংসদ।
পরিষদ। প্রশ্ন হচ্ছে, বহুল আলোচিত চুক্তিটি কি উঠছে সংসদের আলোচনায়? অল দিস এগ্রিমেন্টস উইথ ইউনাইটেড স্টেটস এগুলো বাংলাদেশের ইকোনমিকে ডিরেক্টলি এফেক্ট করে, বাংলাদেশের মানুষকে ডিরেক্টলি এফেক্ট করে, বিশেষ করে আমাদের প্রাইভেট সেক্টর এফেক্ট করে। তো সুতরাং এই প্রত্যেকটা চুক্তি আমাদের বাংলাদেশের স্বার্থ রক্ষা করে আমরা বাস্তবায়নে যাব, এবং বাস্তবায়নে যাওয়ার আগে অবশ্যই এটা নিয়ে আলোচনা হবে। অবশ্যই হবে, পার্লামেন্টে হবে, পার্লামেন্টের বাইরে হবে, আলোচনা হবে, যুক্তরাষ্ট্রের সাথেও যদি আলোচনা করা থাকে সেটাও হবে। সরকারের দাবি, সবার আগে বাংলাদেশ। এই নীতিতে অটুট থেকে জাতীয় স্বার্থ রক্ষায় তাদের অগ্রাধিকার। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। সংসদে বিরোধী দল হিসেবে জনগণের দুঃখ, কষ্ট, দুর্ভোগ ও প্রত্যাশার কথা তুলে ধরবে জামায়াতে ইসলামী। এমনকি ভালো কাজে সরকারকে সহযোগিতার কথাও বললেন দলটির নেতারা। তবে গণবিরোধী কিংবা জুলাই চেতনার বিরুদ্ধে যে কোনো সিদ্ধান্ত কঠোরভাবে মোকাবেলা করা হবে। শামীম রেজার রিপোর্ট। তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে জামাতে ইসলামীর রাজনীতি নিয়ে আলোচনা সমালোচনা দীর্ঘদিনের। এবারই তারা প্রথম সংসদে প্রধান বিরোধী দল। অনলাইনে দলটির মাঠের কর্মীরা যত আক্রমণাত্মকই হোক, নেতারা বলছেন তারা বের হতে চান গতানুগতিক ধারার রাজনীতি থেকে, ভূমিকা রাখতে চান জন আকাঙ্ক্ষা পূরণে। গঠনমূলক রাজনীতি করতে চাই। আগের রাজনীতিতে বিরোধিতার খাতিরই বিরোধিতা করতে হতো, সেটা বিরোধিতা করার প্রয়োজন হোক অথবা না হোক, অর্থাৎ যারা বিজয়ী দল তাদেরকে ব্যতিব্যস্ত রাখা। আমরা এই রাজনীতির ধারা থেকে বেরিয়ে আসতে চাই। বাংলাদেশে তো দীর্ঘ 16-17 বছর পরে বলা যায় একটা গণতান্ত্রিক সরকার নির্বাচনের মাধ্যমে আসলো। আমরা বিরোধী দলে আছি। বিরোধী দলের একটা বড় দায়িত্ব হচ্ছে সংসদে দায়িত্ব পালন করা, ভূমিকা পালন করা, জনগণের পক্ষে, জনগণের সুবিধা অসুবিধা, তাদের কষ্ট বেদনা, এই সব কিছু বিষয় মিলেই সেখানে ভূমিকা পালন করা। সংসদ অধিবেশন শুরুর দিনই ওয়াকআউট করেছিল জামাত। বিরোধী এমপিরা বেরিয়ে গিয়েছিলেন রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে। নেতারা বলছেন সরকার উন্নয়নের জন্য ইতিবাচক সিদ্ধান্ত নিলে সহযোগিতা করবেন, কিন্তু জুলাই চেতনার বিষয়ে ছাড় দিবে না দলটি। তারা যে যৌক্তিকভাবে দেশের জনগণের পক্ষে কাজ করে, অবশ্যই তারা আমাদের সমর্থন পাবে। যদি জনগণের বিপক্ষে কাজ করে, জুলাই চেতনার বিরুদ্ধে অবস্থান করে অবশ্যই আমরা তার প্রতিবাদ করব, সংসদে করব, সংসদের বাইরেও করব। যদি সরকার জনগণের বা জনস্বার্থের বিপক্ষে গিয়ে কাজ করেন, তাহলে ক্ষেত্রে সংসদেও প্রতিবাদ করব, গঠনমূলক এবং দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা রাখব। একই সাথে আমরা রাজপথেও আন্দোলন করব। আমরা এখন এই নীতির ভিত্তিতেই ভূমিকা পালন করছি। এই দুই সিনিয়র নেতাই বলছেন সংসদীয় গণতন্ত্রে আস্থা রাখছে জামাত, ভূমিকা রাখতে চায় সত্যিকারের বিরোধী দল হিসেবে। প্রথম সংস্কার নিয়ে আলোচনা হয়, তারপরে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হয়। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। বহু বছর পর আবারও হাম ও গুটি বসন্তের প্রাদুর্ভাব। রাজধানীতে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি 120 জন রোগী, যাদের বেশিরভাগই হাম ও গুটি বসন্তে আক্রান্ত শিশু। চিকিৎসকরা জানান, টিকাদানে অভিভাবকদের অসতর্কতা এবং বুস্টার ডোজ না দেয়ায় এই প্রাদুর্ভাব। রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে বাড়ছে হাম ও গুটি বসন্তে আক্রান্ত রোগীর সংখ্যা। বহু বছর পর এই দুই রোগের এমন প্রাদুর্ভাবে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে জনমনে। বর্তমানে এই হাসপাতালে ভর্তি আছেন 120 জন রোগী। তাদের বেশিরভাগই শিশু, যারা হামে আক্রান্ত। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় 700 জন। প্রথমে হেনে দুইটা বিচির মতন আমরা বুঝছি যে মশাই কামড় দিছে। আল্লাহ এই হাসপাতাল আইছি শনিবারের দিন, আল্লাহ হেন থেকে আরো বাইরে গেছে। আমরা প্রাইভেট ডাক্তার দেখাইছি, পরে বলতেছে যে ওর হাম হয়েছে। 4-5টা হাসপাতালে ঘোরাঘুরি করছি, তো ঘোরাঘুরি করার পর আমি এই হাসপাতালে ঠিকানা দিচ্ছি। বাংলাদেশ শিশু মেডিকেল থেকে পাঠানো হয়েছে। আসার দিন অবস্থা অনেক খারাপ ছিল, কিন্তু এখন ভালো হয়েছে। নার্সগুলো ব্যবহার খুবই খারাপ। এজন্য টিকাদানে অভিভাবকদের অসচেতনতাকে দায়ী করেছেন হাসপাতালটির বিশেষজ্ঞ চিকিৎসক। জানালেন, বুস্টার ডোজ না নেয়ার জন্য বেড়েছে আক্রান্তের সংখ্যা। 7-8 বছর পর পর একটা আউটব্রেক হয়, কিন্তু তাও এত বেশি না। এর মূল কারণ হইতেছে কয়েকটা। একটা হচ্ছে যে বাচ্চার মাদের উদাসীনতা, আর তার সাথে আসলে একটা যে সরকার পরিবর্তনের পর এইটাও একটা রাজনৈতিক ব্যাপার আছে, যে ঠিক মতো আসলে ওনারা বুঝে উঠতে পারে নাই। যেমন ভ্যাকসিন করে এটা রিইনফোর্সমেন্ট বা বুস্টার ডোজ দেওয়া হয় প্রতি 5 বছর পর পর। এটা ওই সময় পড়ে গেছিল 2024-এর শেষের দিকে বা 25-এ। এইটাও একটা কারণ।
এদিকে চিকিৎসাধীন রোগীর স্বজনরা হাসপাতালের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন। তাদের দাবি, প্রয়োজনের তুলনায় চিকিৎসক ও নার্সের সংখ্যা কম, ফলে ভোগান্তি বাড়ছে। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। আজও স্বাভাবিক হয়নি জ্বালানি তেল সরবরাহ। এই ব্যাপারে আরো তথ্য জানাতে রাজধানীর বিজয় সরণি এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম রেজা। শামীম, ফিলিং স্টেশনগুলোতে আজ কি পরিস্থিতি দেখছেন? হ্যাঁ মারফি, আসলে বেশ কয়েকদিন যাবতই আসলে জ্বালানি তেল নিয়ে যে ভোগান্তি, সেই ভোগান্তি আজ আরও তীব্র হয়েছে। কারণ জানেনই গতকাল সরকারি ছুটি ছিল এবং সরকারি ছুটিতে সাধারণত ডিপোগুলো বন্ধ থাকে, যে কারণে আজ ভোগান্তি আরও তীব্র। কারণ ইতিমধ্যেই আসলে আমি বিজয় সরণির যে পাম্পটিতে আছি, সেই পাম্পের যে লাইন, সেই লাইন ইতিমধ্যে মহাখালী মোড় পর্যন্ত চলে গেছে, কিন্তু এখনও পর্যন্ত আসলে এই পাম্প থেকে জ্বালানি তেল সরবরাহ শুরু হয়নি। এবং আমি কর্তৃপক্ষের সাথে কথা বলে যতদূর জানতে পেরেছি, তাদের আজ আসলে এই জ্বালানি তেল সরবরাহ শুরু করতে দুপুর 2টা বাজতে পারে, এমনটাই তারা জানিয়েছেন। কারণ গতকাল যেহেতু ডিপো বন্ধ ছিল, সেহেতু তাদের গাড়িগুলো এখনও আসলে ডিপোর সিরিয়ালেই দাঁড়িয়ে আছে, যে কারণে এখনও পর্যন্ত আসলে তারা তেল সরবরাহ শুরু করতে পারেননি। এবং ডিপো থেকে তেল নিয়ে এখানে আসতে 12:30 1টা বেজে যেতে পারে, এমনটাই জানিয়েছেন পাম্প কর্তৃপক্ষ। এর বাইরেও আসলে আমি সকালে রাজধানীর বেশ কয়েকটি পাম্পে ঘুরেছি, যেখানে আসলে জ্বালানি তেল নেই এমন ধরনের ব্যানার তারা টাঙিয়ে দিয়েছেন। অনেক জায়গায় দেখেছি তারা মাইকিং করছেন যে কেউ লাইনে দাঁড়াবেন না, আমাদের কাছে জ্বালানি তেল সঞ্চিত নেই। তবে বেশ কিছু জায়গায় দেখেছি অকটেন পেট্রোল এগুলো না থাকলেও তারা জ্বালানি তেল এর মধ্যে একমাত্র শুধু ডিজেল সরবরাহ করছে। সব মিলিয়ে আসলে তীব্র ভোগান্তিতে পড়তে হচ্ছে, বিশেষ করে যারা রাজধানীতে আসলে যানবাহন চালান তাদেরকে। এবং এই ভোগান্তি তাদের আজ সারা দিনই পোহাতে হবে, এমনটাই আসলে ধারণা করছি। রাজবাড়ী দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় এখনো পর্যন্ত 26 জনের মরদেহ উদ্ধার হয়েছে। স্বজনদের আহাজারিতে ভারী পুরো এলাকা, সেখানে তৃতীয় দিনের মতো উদ্ধার কার্যক্রম চলছে। আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী BM খোরশেদ। জানাবেন যে নিখোঁজের দাবি কি করছে কোনো পরিবার, এবং নতুন করে কোনো মরদেহ উদ্ধার করা হয়েছে কিনা? মারফি, তৃতীয় দিনের মতো আসলে যে উদ্ধার তৎপরতা, সেই তৎপরতার আসলে যে সেটা আমরা দেখছি এখন। বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিসের যে ডুবুরি দল, তারা এখানে কিছুক্ষণ আগে ঘটনাস্থলে এসে পৌঁছেছে। তারা আসলে তৃতীয় দিনের মতো যে সার্চিংটা, সেটা নদীতে আসলে পদ্মায় তারা নামবে এবং তারা উদ্ধার কাজ চালাবে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের যে এখানে যে তার তথ্য মতে একজন স্বজন তিনি দাবি করেছেন যে তাদের একজন নিখোঁজ রয়েছেন। এর বাইরে আসলে কিন্তু নতুন করে কোনো নিখোঁজের তালিকা নেই। আপনি জানেন যে 26 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এই বাসডুবির ঘটনায়। ফায়ার সার্ভিস এবং নৌবাহিনীর কর্মকর্তারা যারা যেটি বলছেন যে তারা আসলে যে 48 ঘন্টা পরে আসলে অনেক মরদেহ ভেসে ওঠে, তো তারা মনে করছেন যে যদি ভেতরে আরও কেউ যদি আসলে থেকে থাকে নদীতে, তাদের উদ্ধারের জন্যই আসলে এই উদ্ধার অভিযানটা শুরু হবে। এবং তারা এই ঘটনাস্থল এবং আশপাশের এলাকাগুলোতে, বিশেষ করে ভাটির দিকে তারা কিন্তু সেই নজরটা বেশি রাখবেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা আসলে নদীতে নামবেন এবং এইটা আজকে দিনভর আসলে এই উদ্ধার অভিযানটা চলবে। আর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা যেটি জানিয়েছেন যে স্বজন দাবি করেছেন যে একজন পুরুষ নিখোঁজ থাকার বিষয়টি আমাদের কাছে যেটি বলেছেন যে তারা সেই স্বজনও এখানে ঘটনাস্থলে আসছেন এবং আজকেও কিন্তু আমরা অনেক উৎসুক জনতাকে এখানে দেখছি। তবে এখন পর্যন্ত আমরা আসলে কোনো স্বজনের কিন্তু এখানে দেখা পাইনি। তবে ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলেছেন তাদের সাথে টেলিফোনে কথা হয়েছে, তারা আসলে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন। মাফি খোরশেদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। গেল 27 ডিসেম্বর নতুন জীবন শুরু করেছিলেন কাজী সাইফ আহমেদ সৌম্য ও ডাক্তার ফাতেমাতুজ জোহরা অন্তি। আশা আর স্বপ্ন নিয়ে বেঁধেছিলেন ঘর, কিন্তু সবকিছু রয়ে গেল অধরা। পানিকে ভয় পান, তাই সবসময় ট্রেনে করতেন যাতায়াত। তবে বন্ধুর বিয়েতে গিয়ে সেই পানি তাদের প্রাণ কেড়ে নিল। একমাত্র ছেলে আর পুত্রবধূকে হারিয়ে বাবা হলেন নিঃসঙ্গ।
রাজবাড়ী পৌরসভার সজনকান্দা এলাকার ডাক্তার ফাতেমাতুজ জোহরা অন্তির সঙ্গে ৩ মাস আগে বিয়ে হয় একই এলাকার কাজী সাইফ আহমেদ সৌম্যর। পেশায় ডেন্টিস্ট আর মার্চেন্টাইজার এই দম্পতি কর্মসূত্রে থাকতেন ঢাকার উত্তরায়। ঈদের ছুটিতে গিয়েছিলেন গ্রামে। ২৯ মার্চ পর্যন্ত ছুটি থাকলেও ২৬ মার্চ বন্ধুর বিয়ের নিমন্ত্রণে রওনা হন ঢাকার উদ্দেশ্যে। কথা ছিল অনুষ্ঠান শেষে ফিরবেন রাজবাড়িতে। ফিরলেন ঠিকই, তবে নিথর দেহে। ঈদের ছুটি শেষ করে নর্মালি সবসময় যায় হচ্ছে ট্রেনে, কারণ ছোটকাল থেকে পানি ভয় পায়, কিন্তু আলটিমেটলি ট্রেনের সিট না পাওয়াতে বাসে ওরা টিকিট কাটে। আর ওর একটা ছোট ভাইয়ের বিয়ে থাকার কারণে একদিন আগে চলে যায়। দুর্ঘটনা কবলিত বাসটি টেনে তোলার পর ভেসে ওঠে এই দম্পতির মরদেহ। বৃহস্পতিবার জানাজার পর ভবানীপুর কবরস্থানে তাদের দাফন করা হয়। তাদের হারিয়ে কেবলই দীর্ঘশ্বাস আর আহাজারি পরিবার দুটোই। মৃত্যুটা একদমই আকস্মিক, যে বেড়াতে এসে নিজেই চলে গেল। এটা একটা অবিশ্বাস্য ঘটনা। আসলে প্রশাসনিক দুর্বলতার কারণে মনে হয় এগুলা হচ্ছে। আসলে এই দম্পতির জানাজায় অংশ নিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী। কয়েকদিন আগে ছেলেটার বিয়ে হয়েছে এখানে, হাজব্যান্ড ওয়াইফ দুজনই মারা গেছে। ভাষায় বর্ণনা করা মুশকিল। দেখি নিদারুণ একটা বিষয় এখানে ঘটেছে। কার দোষে বা ভুলে ঝরে গেল এতগুলো তাজা প্রাণ, সেই জিজ্ঞাসাই কেবল সৌম্য অন্তির স্বজনদের মুখে। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। বাগেরহাটের চিতলমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে 1 জন নিহত হয়েছে। হামলা, ভাঙচুর ও লুটপাটের পর 10টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার রাতে চিংগুড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে স্থানীয় সাইদ বিশ্বাস ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শেখ মঞ্জুরুল আলমের মধ্যে জমি আর আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। তারই ধারাবাহিকতায় গত সন্ধ্যায় সংঘর্ষে জড়ায় 2 গ্রুপ। ভাঙচুর, লুটপাটের পাশাপাশি আগুন দেয়া হয় বসত বাড়িতে। এ সময় মঞ্জুরুল আলম গ্রুপের রাজীব শেখ নামের 1 জন নিহত হয়। আহত হয় 15 জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী। গত 28 জানুয়ারি 2 গ্রুপের সংঘর্ষে সাইদ গ্রুপের নিজাম উদ্দিন নামের 1 জন নিহত হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লায় বাস প্রাইভেট কার সংঘর্ষে নিহত 5 জনের 4 জনই এক পরিবারের সদস্য। তাদের জানাজা ও দাফনের প্রস্তুতি চলছে লক্ষ্মীপুরের গ্রামের বাড়িতে। সেখানে আছেন সহকর্মী আনিস কবির। আমরা তার সাথে যুক্ত হচ্ছি। আনিস, নিহতদের জানাজা দাফনের প্রস্তুতি সম্পর্কে একটু জানাবেন আমাদের। আসলে গতকালকে সন্ধ্যায় যে কুমিল্লায় যে সড়ক দুর্ঘটনা ঘটেছে, সেটি কিন্তু একই পরিবারে কিন্তু গাড়িতে 5 জন ছিল, ড্রাইভার সহ কিন্তু এখানে 6 জন ছিল যাত্রী। সেইখানে কিন্তু ড্রাইভার সহ কিন্তু 5 জনে মারা গিয়েছেন। তার একই পরিবার কিন্তু 4 জন যেখানে মারা গেছে, সেখানে তাদের গ্রামের বাড়িতে কিন্তু এখন চলছে শোকের মাতম। কারণ এখানে যারা রয়েছেন তারা কিন্তু আসলে কিন্তু এক ধরনের বলছেন যে একটা পরিবার যদি এভাবে মারা যাচ্ছে, তাহলে কিন্তু মানুষের মাঝে তাদের পরিবার আর কেউ থাকে না। সেই ক্ষেত্রে কিন্তু মানুষ কিন্তু সেটি বলছেন যে এইভাবে যদি সড়ক দুর্ঘটনাগুলি ঘটে, তাহলে কিন্তু তাদের যে বর্তমানে যে পরিবার রয়েছে, এইভাবে তারা একভাবে চলে গেলে কিন্তু তাদের পরিবার না থাকার কারণে অন্যান্য যারা 1 জন যদি থাকে, তাদের সেই কষ্টটা তারা তাই স্বীকার করতে হয়। যিনি মারা গেছেন সেখানে তিনি ঢাকা মোহাম্মদপুরের জামিয়া মোহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক। তিনি দীর্ঘ 35 বছর যাবতে কিন্তু ওই এলাকায় শিক্ষকতা করে আসছেন এবং এই গ্রামের বাড়িতে ঈদ করার জন্য তারা কিন্তু এসেছেন। এই গ্রামের বাড়ি থেকে ঈদ করার পরে কিন্তু তারা যাওয়ার পথে কিন্তু গতকালকে সন্ধ্যায় কিন্তু সেই দুর্ঘটনায় কবলিত তিনি সহ তার স্ত্রী ঝর্ণা বেগম এবং তার ছোট ছেলে সাইফ এবং তার মেয়ে লাবিবা সহ মোট 4 জন ঘটনাস্থলে মারা যায় এবং ড্রাইভার সহ মোট 5 জন মারা যায়। ড্রাইভারের বাড়ি কিন্তু আমাদের লক্ষ্মীপুরে না হলে কিন্তু সেটি কিন্তু তার বরিশালে বাড়ি রয়েছেন এবং সেই ক্ষেত্রে কিন্তু এই তার একটি ছেলে কিন্তু আহত হয়েছেন। সেটি কিন্তু এখন তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং এই চিকিৎসাধীন অবস্থা থাকায় রয়েছেন এবং বর্তমানে যারা মারা গেছেন তাদেরকে একই পারিবারিক অবস্থানে দাফন করা হবে। তবে জুমা নামাজের পরে তাদের জানাজা সম্পূর্ণ করা হবে এবং বর্তমানে তাদের যে সম্পূর্ণ করা হচ্ছে বলে আমরা দেখতে পরিবারদের জানতে পেরেছি। মারফি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। বঞ্চনা আর অবহেলা যেন চা শ্রমিকদের নিয়তি। দিন, মাস, বছর যায় কিন্তু পাল্টায় না তাদের ভাগ্য। চট্টগ্রামের চা বাগানে কর্মরত শ্রমিকদের চিত্র একই। কেউ শোনে না তাদের আর্তনাদ। ফটিকছড়ি ঘুরে চা শ্রমিকদের কষ্টে জীবনগাথা তুলে ধরলেন জুবাইদ ইবনে শাহাদাত। ক্যামেরায় ছিলেন সাইদুর রশিদ ইভান।
64 বছর বয়সী এই ব্যক্তি পেশায় চা বাগানের চৌকিদার। পূর্বপুরুষের আদিনিবাস দার্জিলিং। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে পরিবার চলে আসে চট্টগ্রামের ফটিকছড়িতে। সেই থেকে প্রজন্মের পর প্রজন্মের ঠিকানা এই চা বাগান। ব্রিটিশে আমাদেরকে নিয়ে আসছে ঠোকাই কোণে, এই চা তোলার জন্য নিয়ে আসছে। আমার বাবা দাদারা মারা গেছে, আমরা এখন এখানে আদিবাসী হয়ে গেলাম। শেষ জীবন আমাদের এখানে শেষ হয়ে যায়। নিজেদের গল্প বলতে বলতে নিয়ে গেলেন তাদের পাড়ায়। ছোট্ট পাড়াটি ছবির মতো সুন্দর। কাছে গিয়ে ভাঙাচোরা ঘরবাড়ি আর মানবেতর জীবনযাপন দেখে বোঝা গেল ভেতরের ভিন্ন চিত্র। কথা হয় পাড়ার কয়েকজনের সাথে। কারো পূর্বপুরুষ এসেছিলেন মাদ্রাজ থেকে, আবার অনেকে জানেনই না আদি ইতিহাস। চা বাগানে পাতা তুলেই কাটছে জীবন। এই বাগান ঘিরেই জীবন জীবিকা। দিনভর খাটুনির পর পারিশ্রমিক জোটে মাত্র 187 টাকা, যা দিয়ে এই দুর্মূল্যের বাজারে খেয়ে পড়ে বেঁচে থাকাটাই কঠিন। মনোদিন একবেলা ভাত খাই, 2 বেলা চা খাই, এইভাবে কোনো দিন যাপন কাটাই। আমরা যে বেতনটা পাই, বেতনটা আমাদের কিস্তি চলে গেলে আমরা গোটা সপ্তাহ কষ্ট করি। এই টাকায় সংসার চলে? চলে, কি করবে, কষ্টমর দুঃখ করে চলতে হবে। চা শ্রমিকের সন্তানরা পায় না ন্যূনতম শিক্ষার সুবিধা, না পায় আধুনিক প্রযুক্তির ছিটেফোঁটাও। সুন্দর আগামী যেন তাদের কাছে মরীচিকা। আমরা বাগানে ছিল, বাগানে কাজ করতাম। দেখালো কি করে স্কুল নাই এখানে। কেন ওই স্বপ্ন নাই কেন? ওই স্বপ্ন থাকার জন্য মনে করেন কিছু শিক্ষা দরকার, সেই জন্য আর কি। শিক্ষা তো এখানে আমাদের প্রতিষ্ঠান নাই। এই পাড়াটিতে প্রায় 40টি পরিবারের বসবাস। এমন আরও 5টি পাড়া আছে যেখানে বসবাসকারীদের সকলেই চা শ্রমিক। হাড়ভাঙা পরিশ্রম করে ন্যায্য মজুরি না পাওয়া কিংবা মৌলিক চাহিদা অপূর্ণ থাকা এইসব মানুষের কাছে নিত্য নৈমিত্তিক ব্যাপার। সেখানে উন্নত জীবনের স্বপ্ন দেখা অনেকটাই বিলাসিতার মতো। চট্টগ্রামের ফটিকছড়ির প্রতিটি চা বাগানের শ্রমিকদের চিত্র এমন। তারপরও হাড়ভাঙা শ্রম শেষে ক্লান্তি হতাশা নিয়ে ঘরে ফেরেন মানুষগুলো দিন পাল্টাবে এই আশায়। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। কুমিল্লায় চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন। মাঠ জুড়ে সোনালী আলু তুলতে ব্যস্ত কৃষকরা। তবে ফলন বেশি হলেও দাম কম হওয়ায় হাসি নেই কৃষকের মুখে। উৎপাদন খরচ তুলতে হিমশিম অবস্থা। ধান চালের মতোই সরকারিভাবে আলু সংরক্ষণের দাবি তাদের। ঘাম ঝরানো শ্রমের ফল কুমিল্লার বিস্তীর্ণ মাঠ জুড়ে। সদর দক্ষিণ লালমাই, বড়িচং, 14 গ্রাম দেবিদারে এখন সোনালী আলু তোলার ধুম। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন হয়েছে ঢের বেশি। আলু হয়েছে, ভালো আলু হয়েছে। কষ্ট হিসাবে মিল গেছে না, ফসাইছে না, কষ্ট গেছে অনেক। 30 থেকে প্রায় 30,000 টাকা খরচ আছে। এখন বদলে 1,000। কীটনাশক, সার, ওষুধ সব কিছুর দাম বেশি। কিন্তু হাসি নেই কৃষকের মুখে। ফলন ভালো হলেও বাজার জটিলতা রয়েই গেছে। পাইকারিতে প্রতি কেজি আলু বিক্রির টাকায় উৎপাদন খরচ তোলাই দেয়। কৃষকরা বলছেন, ধান চালের মতো সরকারিভাবে আলু সংরক্ষণ করা না গেলে তাদের ভাগ্য আর ফিরবে না। যদি সরকারে যদি দাম বাড়ায় দিত, যখন আলু 600 টাকা বেচা যায়, এখন যদি 800, 1000 টাকা বেচা যেত, তাহলে আমরা দাম কিছু আমরা খুশি হইতো শাশিরের। কৃষকের লাভ হয় না, বরঞ্চ কৃষক লস। ব্যবসা করে কি বেয়ারি, আমরা কোনো ফায়দা নাই। যেমন ধান যেরকম মানে কিনা মজুদ রাখে, এইভাবে আলুও কিনে মজুদ রাখতে পারত। কৃষি কর্মকর্তারাও বলছেন, বাজার ব্যবস্থাপনায় সমন্বয় দরকার। সংরক্ষণ ও প্রক্রিয়াজাত শিল্প বাড়ানো গেলে কমবে সংকট। সরকারিভাবে আলু সংরক্ষণের বিষয়টিও উচ্চ মহলে তুলে ধরার আশ্বাস জেলা প্রশাসকের। উৎপাদন খরচ যেটা হয় সেটার তুলনায় তারা লাভ হয়েছে, কিন্তু যে পরিমাণ লাভ তারা আশা করে প্রথম কষ্ট করে চাষ করে, সেই লাভটা এবার পায় না। এই সমস্ত পণ্য সরবরাহের জন্য বা সংরক্ষণের জন্য যদি আমরা একটা হিমাগার বা এই টাইপের কোনো কিছু করতে পারি, তাহলে কৃষকেরা অবশ্যই লাভবান হবে। এবারে কুমিল্লার কৃষি বিভাগের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 9,005 হেক্টর জমিতে। জারিন অর্নি, যমুনা নিউজ। আবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের একটি দ্বীপ দখলের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। তেহরানের এমন অভিযোগের পর থেকে খার্গ আইল্যান্ডের গুরুত্ব নিয়ে চলছে নানা বিশ্লেষণ। যুক্তরাষ্ট্র নিয়েছে নানা কৌশল, বলছেন বিশেষজ্ঞরা। ভূখণ্ডটি দখল নিতে পারলে স্থবির হয়ে পড়বে ইরানের অর্থনীতি। এছাড়া দ্বীপটি জিম্মি করে হরমুজ প্রণালী পুনরায় চালুর চেষ্টা করতে পারে ওয়াশিংটন, ধারণা বিশ্লেষকদের। তবে অনেকে বলছেন এতটাও সহজ হবে না খার্গ দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়া।
ইরানের উপকূল থেকে মাত্র ২০ মাইল দূরে অবস্থিত ছোট্ট একটি দ্বীপ খার্গ। তেহরানের দাবি, তাদের একটি দ্বীপের দখল নিতে চাইছে যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে খার্গের দিকে দেয়া হচ্ছে ইঙ্গিত। চলমান যুদ্ধে এরই মাঝে মার্কিন হামলার টার্গেটও হয়েছে দ্বীপটি। এমন পরিস্থিতিতে প্রশ্ন, কেন খার্গ আইল্যান্ডের উপর নজর যুক্তরাষ্ট্রের? এটি দখলে নিতে পারলে কি কি সুবিধা পাবে ওয়াশিংটন? বিভিন্ন সূত্র বলছে, খার্গ দ্বীপের মাধ্যমে বিশ্ববাজারে ইরানের প্রায় ৯০% অপরিশোধিত তেল রপ্তানি হয়, যার অন্যতম বড় গ্রাহক চীন। তাই তেহরানের অর্থনীতির লাইফলাইন হিসেবে বিবেচনা করা হয় দ্বীপটিকে। এছাড়াও চলমান যুদ্ধে ইরানকে কৌশলগত সুবিধা দিচ্ছে খার্গ। নিরাপত্তার জন্য সেখানে সেনা, রকেট, ড্রোন সহ বিভিন্ন সামরিক সুবিধা মোতায়েন করে রেখেছে তেহরান। যদিও হামলার মাধ্যমে দ্বীপটিতে থাকা বিমান প্রতিরক্ষা, নৌঘাঁটি এবং মাইন স্টোরেজ ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। তবে কেবল হামলা চালিয়েই ক্ষান্ত নয় ওয়াশিংটন। এখন তাদের লক্ষ্য দ্বীপটির দখল নেয়া। উদ্দেশ্য অর্থনৈতিকভাবে ইরানকে পঙ্গু করে দেয়া। অনেকের ধারণা, খার্গ দখলে নেয়ার পর হরমুজ প্রণালী খুলে দিতে তেহরানের উপর চাপ সৃষ্টি করবে মার্কিন প্রশাসন। তবে বিশেষজ্ঞরা বলছেন, খার্গ আইল্যান্ডের নিয়ন্ত্রণ নেয়া এতটা সোজা হবে না যুক্তরাষ্ট্রের জন্য। ইরানের মূল ভূখণ্ডের খুব কাছে হওয়ায় সহজেই হামলার টার্গেট হবে সেখানে থাকা মার্কিন বাহিনী। আর আশেপাশে থাকা ইরানি প্রতিরক্ষা ব্যবস্থা, মাইন ও আইআরজিসির তৎপরতার কারণে দ্বীপটিতে নিয়মিত রসদ ও সহায়তা পৌঁছানো কঠিন হবে ওয়াশিংটনের জন্য। এছাড়া খার্গ দ্বীপ দখলে নিলে আরও দীর্ঘায়িত হবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, শঙ্কা বিশ্লেষকদের। রেজবানা সায়মা, যমুনা নিউজ। বিশ্বকাপ খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখলো ইতালি। উত্তর আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে প্লে অফের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। স্বাধীনতা দিবসে সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ মাঠে বসে উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সাথে ছিলেন কন্যা জাইমা রহমানও। খেলায় লাল দল সবুজ দলের কাছে ৩-০ গোলে হারলেও প্রধানমন্ত্রীর উপস্থিতি রঙিন করে তোলে স্বাধীনতা দিবসের এই আয়োজন। এ সময় দেশের ফুটবল উন্নয়নে নতুন করে স্পোর্টসের মাধ্যমে মেধা বের করে আনার তাগিদ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো কোনো ক্রীড়া আয়োজনে যোগদান, তাও আবার সাবেকদের নিয়ে গড়া লাল ও সবুজ দলের স্বাধীনতা দিবসের প্রীতি ম্যাচে। তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতি বাড়তি উন্মাদনা যোগায় জাতীয় স্টেডিয়ামে। সাথে ছিলেন তার কন্যা জাইমা রহমানও। ফুটবলারদের সাথে পরিচিতির পর জাতীয় সঙ্গীতের মূর্ছনায় ভেসে যায় পুরো স্টেডিয়াম। এরপর খেলোয়াড়দের সাথে ফটো সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমন মুহূর্তে স্মৃতি ধরে রাখার সুযোগ হাতছাড়া করতে চাইলেন না ফুটবলাররা। এরপরই শুরু হয় আসল লড়াই। জাতীয় পতাকার রঙে দুই দলে ভাগ হয়ে সাবেক ফুটবলাররা খেলেন বহুল কাঙ্ক্ষিত সেই প্রীতি ম্যাচ। বয়সের সংখ্যা বাড়লেও কমেনি মাঠের ক্ষিপ্রতা। এমন মুহূর্ত ভিভিআইপি বক্সে না বসে মাঠে থেকে উপভোগ করলেন প্রধানমন্ত্রী। একটি ক্রীড়া বান্ধব পরিবেশে কিন্তু আমরা এখন আছি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একই সাথে একজন ক্রীড়া বান্ধব প্রধানমন্ত্রী এবং একজন অ্যাথলিট ব্যাকগ্রাউন্ড স্টেট মিনিস্টার ফর স্পোর্টস আমরা পেয়েছি। সো এটা ফুটবল নয়, খালি ক্রীড়ার জন্য এটা অত্যন্ত ভালো নিউজ। দেখেন, যারা আজকে যাদের সাথে আমি আজকে খেলেছি তাদের খেলা দেখে আমি ছোটোবেলায় বড় হয়েছি। সো তাদের প্রত্যেকের আমি বড় ফ্যান। সো এটা আমার জন্য একটা বড় অনার। এবং প্রধানমন্ত্রী নিজে এসেছেন, ওনার তো আসার কথা ছিল না, এত ব্যস্ততার মাঝে এসেছেন। এটা আমার মনে হয় যে আমাদের সব ফুটবল প্রেমীদের জন্য এবং আমাদের দেশের ফুটবলারদের জন্য একটা বড় অনুপ্রেরণার জায়গা। জয় পরাজয় ছাপিয়ে সাবেকদের মিলন মেলায় পরিণত হয় এই ফুটবল ম্যাচ। সবুজ দলের কাছে লাল দল ৩-০ গোলে হারলেও দীর্ঘদিন পর খেলার আনন্দটাই মুখ্য হয়ে থাকলো এই ম্যাচে। সেই সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতি হয়ে থাকলো বাড়তি পাওয়া হিসেবে। আমরা আনন্দিত এবং গর্বিত, এবং যে আমাদের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী এতক্ষণ সময় বসে একদম মাটির মানুষের মতো মিশে আমাদের সাথে খেলা দেখেছেন, সুন্দর সুন্দর কথা বলেছেন। উনি বলছেন আমারও খেলতে ইচ্ছা করছিল। ক্রীড়াকে কত ভালোবাসলে তিনি এই একটা ফুটবল ম্যাচকে এই এতক্ষণ প্রায় ২ ঘন্টা সময় দিলেন, আমি অতীতে দেখি নাই। সবাই এখানে যে উপস্থিত হয়ে যে একটা আনন্দঘন পরিবেশের সৃষ্টি করেছেন, সেটা সত্যি ভোলার মতো নয়। ম্যাচ শেষে পুরস্কার দেন প্রধানমন্ত্রী। দেশের ফুটবলকে এগিয়ে নিতে সকলকে এগিয়ে আসার তাগিদ দেন তিনি। জানান নতুন করে স্পোর্টস নিয়ে সরকারের পরিকল্পনা। আমাদের একটি লক্ষ্য আছে, আমরা চেষ্টা করতে চাই যে ভবিষ্যতে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে যেই
খেলাগুলো অনুষ্ঠিত হয়ে থাকে সেখানে আরও কীভাবে বেশিভাবে আমরা দেশের জন্য সম্মান বয়ে আনতে পারি এবং তার জন্য আমরা সুন্দরভাবে আমরা ভালো খেলোয়াড় তৈরি করতে পারি সেটিরও আমাদের পরিকল্পনা আছে, সেটিও আমাদের চেষ্টা আছে। পুরোটা সময় মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন প্রধানমন্ত্রী। খেলাধুলায় সকলের অংশগ্রহণ নিশ্চিতে বিশেষভাবে গুরুত্ব দেন তারেক রহমান। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।